ক্রসবিট অরিজিনালস। স্ক্রিম, এবার সবাই ভয় পাবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ স্যাটারডে স্ক্রিম। আজকের গল্প শ্রী সসীম কুমার বাড়ুইয়ের লেখা দিনেমার বাংলোর নর্তকী। লেখক সসীম কুমার বাড়ুই ক্রসফিটের উদ্দেশ্যে একটি আশীর্বাদ বাণী পাঠিয়েছেন। আসুন সেটি শুনে নিই আগে। আমি কবি অয়ন বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে অবগত হলাম যে ক্রসফিটের কিছু নবীন উদ্যোগী আমার দিনেমার বাংলার নর্তকী গল্পটি পাঠের ব্যবস্থা করেছে অনলাইনে। তারা ইতিমধ্যে বিভিন্ন ভৌতিক গল্পের অনলাইন পাঠ করে যথেষ্ট সুখ্যাতি অর্জন করেছে। আমি এই দিনেমার বাংলা নর্তকী গল্পটির অনলাইনে প্রকাশের জন্য যে তারা উদ্যোগ নিয়েছে সেটির জন্য তাদেরকে অভিনন্দন জানাই এবং তাদের এই কর্ম সাফল্য লাভ করুক, এটাই আমার কামনা। তাদের প্রতি শুভেচ্ছা রইল। নমস্কার। লেখক সসীম কুমার বাড়ুই গণপ্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ সচিব হিসেবে কর্মরত। কলেজ জীবনে কবিতা দিয়ে সাহিত্য চর্চা শুরু করলেও তার কর্মজীবন বদলে দিয়েছে তার লেখার অভিমুখ। তিনি ইতিমধ্যে বিকল্প ধারায় 70টিরও বেশি ছোট গল্প, 2টি রহস্য উপন্যাস সহ 5টি উপন্যাস, 4টি বেতার নাটক, একটি মঞ্চনাটক, বেশ কিছু প্রবন্ধ এবং কবিতা লিখেছেন। তাঁর লেখা 150 গজে জীবন এবং সুন্দরবনের মহাল কন্যা উপন্যাস দুটি পাঠক মহলে স্বীকৃত হয়েছে। বেতার নাটক কাঁকড়ার জন্য আকাশবাণী জাতীয় পুরস্কার এবং গল্পগ্রন্থ খোয়াজ খিজিরের গপ্পর জন্য পেয়েছেন কবি নিত্যানন্দ পুরস্কার। আজকের গল্পটি লেখা 2009 সালে শ্রীরামপুরের মহকুমা শাসকের বাংলোয় অবস্থানকালে বাংলোর রাতের পরিবেশ নিয়ে। ভাষ্যপাঠে আমাদের মধ্যে পেয়েছি লেখিকা সুস্মেলী দত্তকে, যার লেখা বিদিশার প্রেমিক কিছুদিন আগেই আমাদের চ্যানেলে প্রকাশিত হয়েছে। এছাড়াও গল্প পাঠে রয়েছে রমেন ও বিভিন্ন চরিত্রে ভাষ্যপাঠ করেছে ফিদা, শতদ্রু, অভিষেক, অভিষিক্তা, সায়ন্তী। গল্পের সূত্রধার অয়ন বন্দ্যোপাধ্যায়। শুরু হচ্ছে আজকের গল্প দিনেমার বাংলোর নর্তকী। নিশানঘাটে দিনেমার বাংলো বাড়িটা দাঁড়িয়ে থাকে একা, নিস্তব্ধ, নিঝুম। পাইক পেয়াদা গোমস্তার হাঁকডাক নেই, কর্মব্যস্ততা নেই, থাকার কথাও নয়, যুগটাই যে নেই। বাড়িটার বিবর্ণ খোলসের মধ্যে গুটিকয় কর্মচারী কাজটুকু সেরেই আক্রান্ত হয়ে যায় বোধ নেশায়। বসে বসে ঝিমোয় আর জাবর কাটে না দেখা সময়ের। বাংলোটা হঠাৎ জেগে উঠল সেদিন বিকেলে। লালবাতির বিদেশি মডেলের গাড়ি থেকে নেমে এলেন নতুন মহকুমা শাসক মিস অলকানন্দা। 23-24 বছরের মহিলা এসডিওকে দেখে সাময়িক জড়তা কাটিয়ে হাউসগার্ড স্বপন হাঁকডাক শুরু করল। গোপালদা, দিলীপ, আরে শিগগিরই এসো, ম্যাডাম তো এসে গেছেন, মালপত্রগুলো নামাতে হবে তো। চতুর্থ শ্রেণীর কর্মচারী বিপুল এলো, অন্য হাউসগার্ড গোপাল এলো, আত্মসহায়ক ওকে, গুড মর্নিং ম্যাডাম বলে ঘরে ঢুকে গেল। বিপুল তর্জনী তুলে নির্দেশ দেওয়ার ভঙ্গিতে বলে গেল, স্বপনদা, ব্রিফকেসটা ধরো গো। আহা, মাসিমাকে ধরো না, দেখো মাসিমার সিঁড়ি ভাঙতে যেন কষ্ট না হয়, সাবধানে নিয়ে যাও। গোপাল গাড়ি বারান্দা থেকে ওঠার রাস্তা প্রায় আগলে দাঁড়িয়ে রইল, স্থির নিশ্চল দেহে পলকহীন চোখ। গা ঘেঁষে যেতে গিয়ে অলকানন্দার মনে হলো একটা রক্তশূন্য মানুষের হিম বাতাস লাগলো তার গায়ে। বাংলোটা উত্তরমুখ, পশ্চিমে সিঁড়ি, সামনে হাঁটছে অলকানন্দা, মাঝে বিধবা মা, পিছনে লাগেজ হাতে স্বপন। সিঁড়িটা দেখেই মন ভরে গেল অলকানন্দার। পুরনো কাঠের সিঁড়িতে লাল কার্পেট পাতা, আলোটা সব জায়গায় সমানভাবে পড়েনি, খানিকটা আলো আঁধারি। সিঁড়িতে পা দিতেই তার অদ্ভুত একটা অনুভূতি হলো, মনে হলো কে যেন পাটা দুলিয়ে দিল। প্রতিটা সিঁড়ি ধাপ যেন এক একটা কাঠের মঞ্চ, পায়ের মধ্যে
মধ্যে নাচের তাল, পা যেন কয়েক পা না নিচে থাকতে পারছে না আর। ভুল হচ্ছে না তো? পিছনে মা একটু কুঁজো হয়ে হাঁটলেও দিব্যি উঠছে। সদ্য একটা মহকুমার দায়িত্বভার নেওয়ার ভারে কি সব জট পাকিয়ে যাচ্ছে? সে চেপে গেল ব্যাপারটা। মা দেখো, মা দেখো দেখো কি সুন্দর বারান্দাটা। অলকানন্দা সিঁড়ি থেকে মায়ের হাত ধরে প্রায় ছুটতে যায়। আরে দাঁড়া দাঁড়া, আমার হাঁটুতে যে খিল ধরে গেল। তিনতলা সমান যেন দোতলা, এতগুলো সিঁড়ি, এই কোমর নিয়ে দম বেরিয়ে গেল। অলকার মা বারান্দায় পাতা সোফায় বসে হাঁপাতে লাগলো। অলকা দুদিকে জোড়া গোল স্তম্ভের মাঝখানে কাঠের রেলিং ধরে একটু ঝুঁকে দাঁড়ালো। সামনে লনের ফুলের বাগান অবিন্যস্ত। পাঁচিলের ওপাশে রাস্তায় অনিয়মিত যান চলাচল। নদীর ওপারে ব্যারাকপুরে জ্বলে উঠেছে তীর বরাবর এক সার নিয়নের আলো। কড়িবর্গার দালান বাড়িটার বারান্দার টালির ছাউনির নিচে দাঁড়িয়ে অলকার মনে বিষণ্ণ বোধ এলো। সামান্য মাইনের চাকরিতে বাবার জীবন কেটেছে উত্তর কলকাতার ঘিঞ্জি ভাড়া বাড়িতে। আজ যদি বাবা বেঁচে থাকতো, তাকে বলতো অলকা, দেখো বাবা, তোমার নন্দার বাংলোটা কেমন প্রাসাদের মতো। পিছনে ঘুরে মায়ের দিকে তাকালো। মাকেও কেমন আনমনা মনে হলো। মাও কি বাবার কথা ভাবছে? কিন্তু মাকে কি করে বোঝাবে সে? বাবার আয়ু বড়ই ছোট ছিল। তার দারিদ্র্য ছিল সম্রাটের মতো, জীবনের সীমা ছিল প্রগাঢ় মতো। বারান্দার আলোটা জোরালো নয়। সোফায় আধশোয়া মাকে তার মনে হলো বৃদ্ধা শ্বেতপরীর মতো। সাদা চুল, সাদা শাড়িতে মায়ের ঝুলে পড়া ফর্সা মুখে আশ্চর্য সুন্দর একটা রূপ এসেছে। মার মুখ দেখতে দেখতে অলকার খেয়াল হলো গ্যালারির মতো নদীমুখ করে পাতা সোফা, চেয়ার, ইজি চেয়ার মিলিয়ে মোট 6টা। 6 ভাবতেই কল্পনার একটা স্রোত বয়ে গেল। 6 6 6। অমঙ্গল বুকের মধ্যে ছ্যাঁত করে উঠল। কারা বসে এতগুলো যুগ সাক্ষী পুরনো চেয়ার টেবিলে এই শূন্য বারান্দায়? রবিবার সকালে স্বপন দোতলায় উঠে দরজা থেকে ডেকে বলল, ম্যাডাম, 3 ভদ্রলোক এসেছেন, আপনার সঙ্গে দেখা করতে চান। অলকানন্দা বারান্দায় বেরিয়ে এসে জিজ্ঞেস করলো, কোথা থেকে এসেছেন, বলেছেন কিছু? ওই ক্ষেত্রমোহন কৃষি কৃষি কি যে বললো না, পুরোটা ঠিক মনে পড়ছে না ম্যাডাম। ঠিক আছে, ওদের বসতে বলো, আমি যাচ্ছি। একতলায় বাংলো চেম্বারে 3 জন প্রবীণ নাগরিক এসডিও সাহেবের জন্য অপেক্ষা করছিল। অলকানন্দা চেম্বারে ঢুকতেই 3 জন উঠে দাঁড়িয়ে নমস্কার করল। 3 জনেরই মাথার চুল কদম ফুল। তাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি নিজের পরিচয় দিয়ে অন্যদের পরিচয় করিয়ে দিল। সে বলল, আগে ম্যাডাম, আমরা ক্ষেত্রমোহন শাহ মন্দির কমিটির পক্ষ থেকে এসেছি। আমরা শুধু পুজো আর্চাই করি না, কৃষি উন্নয়নেও ক্ষেত্রমোহন শাহের ব্যাপক অবদান ছিল। সেই ট্র্যাডিশন এখনো চলছে, কিন্তু আমরা এসেছি একেবারে অন্য একটা বিষয় নিয়ে, বুঝলেন কিনা? আপনি এই মহকুমার প্রথম মহিলা শাসক। আমাদের সংগঠনের প্রথম সভায় শ্রীরামপুরের প্রথম মহকুমা শাসক মিস্টার জে উইন্ডোর গিয়েছিলেন। আপনি আর একটা ইতিহাসের অংশীদার হলেন। একে স্মরণীয় করতে আমরা আপনাকে সংবর্ধনা দিতে চাই। এত বছরে মহকুমা প্রশাসনে আপনার আগমন একটা বিরল ঘটনা।
অলকানন্দার রিভলভিং চেয়ার বিপরীত দিকে ঘুরে গেল। এতদিন খুঁটিয়ে পড়া হয়নি এসডিওদের নামের তালিকাটা। সত্যি তো, প্রথম মহকুমা শাসক মি জে উইন্ডোর, ICS 1897। লম্বা নামের তালিকা। একদমে পড়ে ফেলল তার সামনে থাকা দেশি বিদেশি সাহেব সুবোদের নাম, সাল, তারিখ। সব শেষে সদ্য লেখা অলকানন্দার নাম। তার নামের আগে একটা মিস লেগেছে, প্রথম মহিলা এসডিও। এ যেন হোয়াইট হাউসে প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রবেশের মতোই বিরল ঘটনা। এক লাফে ইতিহাসের চরিত্র হয়ে যাওয়া ভাবতেই চোখের সামনে ভিড় করল শ্রীরামপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। কে সোয়েটম্যান, কে ওলিবি, কে জে পঞ্চানন কর্মকার। টাক মাথার ভদ্রলোকে উইলিয়াম কেরি হিসাবে চিনতে একটুও অসুবিধা হলো না। শ্রীরামপুরের অলিতে গলিতে যেন বাংলা মুদ্রণ যন্ত্রের শব্দ। এত খাটো করে ধুতি পরা বাবুদের মধ্যে কে যে পঞ্চানন কর্মকার। বাঙালির আত্মবিস্মৃতি তাকেও গ্রাস করে দিল। শুধু জেগে আছে কেরি আর মিশনারি ত্রয়ীর জীর্ণ ধূসর কবর। পূর্ব দিকের কাঠের ঝুল বারান্দায় দাঁড়িয়ে জারিত হচ্ছিল অলকানন্দা। পায়ের নিচে যুগের ঘষায় ক্ষয়ে যাওয়া কাঠ। সামনে বিশাল বাংলো বাগানের জংলি পোকাদের চিরচির, ক্রির ক্রির বিচিত্র সুরে অভিসার গান। পাঁচিলের ওপাশে চেসার্স হোমের প্রতিবন্ধী অনাথজনেরা সিস্টার লিন্ডারের আদরে ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ। গা লাগা পাশের বাড়িটা ম্যাকডওয়েল কোম্পানির। নেশা কারবারিরা রাত জেগে বাতাসে ভাসিয়ে নিচ্ছে বোতলের রঙিন পানীয় ভরার শব্দ। অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে বুঁদ হয়ে যাচ্ছে অলকানন্দা। ইতিহাস নেশা। কোনো ডেনিস গভর্নর বানিয়েছিল নিশানঘাটের বাণিজ্য কুঠি। গথিক স্থাপত্যের বাড়িটায় লাল মেঝের ওপর পা রাখলেই মনে হয় মুছে যাবে পদচিহ্ন। মৃত কত কত লোকের হেঁটে যাওয়া পায়ের ছাপ। কখনো কি তাদের আত্মা ফিরে আসে স্মৃতি ঝালিয়ে নিতে? বেডরুমে মা একা শুয়েছিল। সে সেখান থেকে ডাকে, নন্দা, নন্দা। অলকার সাড়া দিতে ইচ্ছে হয় না। মা কালের গানের মতো ডেকে চলে, নন্দা, নন্দা। ঘরে আসতে গিয়ে অলকানন্দার মনে হলো কে যেন পা দুটো নাচিয়ে দিল। কেন যে এমন অনুভূতি হয়? অলকার চোখে ঘুম নেই। মাথার মধ্যে ফেডরিক নগরের পতনের ছবিটা কিছুতেই সরছে না। 1845 সাল। দিনেমার বণিকরা ইংরেজ বণিকদের হাতে ক্ষমতা দিয়ে ফিরে যাচ্ছে দেশে। আর ভেঙে পড়ছে সব বাড়িঘর। ধ্বংসস্তূপের মধ্যে শ্রীরামপুরের হাঁসফাঁস। অলকা পাশ ফিরে শোয়ে। মা ঘুমোচ্ছে। ডিম লাইটে সাদা চুল আর সাদা শাড়িতে মাকে কেমন শুয়ে থাকা মূর্তি মনে হলো তার। মা তার একমাত্র প্রিয়জন, তাকে কিনা পাথরের মূর্তি মনে হলো। মন জুড়ে বসলো দুঃখ, জড়তা। ইচ্ছা হলো মাকে ঝাঁকিয়ে দিতে। না মা, না, তুমি কিছুতেই মূর্তি বা পুরী হতে পারো না। তখন তার কান খাড়া হয়ে গেল। নিস্তব্ধ বাংলোয় রাত দুপুরে জল পড়ার শব্দ। খানিকটা সময় বাদে বাদে শব্দটা দূরে না কাছে বোঝা গেল না। আকাশে তো মেঘ ছিল না। খইয়ের মতো তারা বিছানো আকাশ দেখেছে সে একটু আগে। তবে কি ট্যাঙ্ক উপচে পড়া জল? বিছানা থেকে নেমে অলকা কলিং বেল টিপল। দরজা খুলে বারান্দায় আসতেই চমকে উঠল সে। হাউস গার্ড গোপাল দাঁড়িয়ে, স্থির, নিশ্চল।
আবছা আলোতেও বোঝা গেল গোপালের রক্তশূন্য শীতল চোখে পলক নেই। অলকার মাথায় এলো না এত তাড়াতাড়ি দোতলায় এলো কি করে সে। পায়ের শব্দ পর্যন্ত পাওয়া গেল না। অলকা বলল, এত রাতে পাম্প চলছে কেন? জল পড়ে যাচ্ছে যে, শিগগির বন্ধ কর। গোপাল কোনো কথা বলল না, নিঃশব্দে ডুবে গেল সিঁড়ির অন্ধকারে। ছয় ছয়টা শূন্য চেয়ার, সোফার মধ্যে অলকার নিজেকে বড় একা মনে হলো। ইজি চেয়ারটায় কোনো অদৃশ্য মানুষ বসে নেই তো। স্পষ্ট যেন একটা নিঃশ্বাস লাগলো তার ঘাড়ে। অলকার গা ছ্যাত করে উঠল। সে তড়িৎ গতিতে দরজা বন্ধ করে মায়ের পাশে এসে শুয়ে পড়ল। অলকা ছোটবেলা থেকে অনুভব করেছে মশারির মধ্যে ঢুকলে একটা বাড়তি নিরাপত্তা বোধ জন্মায়। আজও ব্যতিক্রম হলো না, কিন্তু ঘুম এলো না চোখে। রোজকার মতো শ্মশান যাত্রীদের একটা গাড়ি চলে গেল পিছনের রাস্তা দিয়ে। এই এক সমস্যা, যাদের বাড়ি শ্মশান পথের পাশে, তারা প্রতি রাতে একাধিকবার ঢুকে যায় মৃত্যুর আবর্ত ছায়ায়। অলকা হিসেব করে দেখেছে পিছনের রাস্তা দিয়ে প্রতি রাতে গড়ে প্রায় 3টে করে বডি যায়। বাংলোর বাগানে স্থির হয়ে ঝুলে থাকে কান্না ভেজা বাতাস অনেকক্ষণ। আজকাল হরিবোলের রকম ফের শুনেই অলকা বুঝতে পারে কোন মৃত্যুতে খুশি হয়েছে পরিজনেরা, আর কোন মৃত্যুতে ভেঙেছে বেবাক হৃদয়। এখনো তার কানের গভীরে গেঁথে আছে, বলো হরি হরি বল, 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 বলো হরি হরি বল। অসহায় আত্মসমর্পণের কান্না গ্রাস করে ফেলল দিনেমার বাংলোর পাঁজর। ফুরফুরে আকাশ, গঙ্গার ওপর ঝুলে রয়েছে নীল পেজা পেজা ঘন মেঘ। অলকানন্দার মধ্যে একটা মুগ্ধ ভাব। মা ইজি চেয়ারে আধশোয়া অবস্থায় কি একটা সেলাই করছিল। মাকে জড়িয়ে ধরে বলল, রাখো তো সব, সারা জীবন কি সেলাই করে কাটাবে? দেখো মা, আকাশে কেমন মন জুড়ানো মেঘ। হ্যাঁ রে, আপিসে অমন গম্ভীর গম্ভীর মুখ করে থাকিস কি করে? থাকতে হয় মা, থাকতে হয়, নইলে যে কেউ মানবে না। এমনিতেই সবাই বলে বাচ্চা মেয়ে। আমার রাগ হয় বটে, সামনে অবশ্য মানে সাহস পায় না। ওরা বোধহয় ঠিকই বলে, নইলে ফেলে আসা জীবন কি কেউ ভুলতে চায়? আরে তোর ফ্রক সেলাই করতে করতে তোকে কত বড় করেছি, আর এখনো রান সেলাই দিতে গিয়ে দেখি ছোট্ট মেয়েটা কেমন বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ফ্রক পরা মেয়েটা এখন এসডিও। কিন্তু জানিস জানিস তোকে আমার সেই ছোট্টটি মনে হয়। আর ওই আকাশের কথা বলছিস, ওটা শরতের আকাশ। এই সময় ওরকম পুজো পুজো ভাব হয়। সামনের মঙ্গলবার মহালয়া, তা খেয়াল আছে মেয়ের? ওমা, বলো কি? হ্যাঁ তাই তো, কাজের চাপে বুঝতেই পারিনি কখন পুজো এসে গেল। এই একটা কাজ করবে মা? বলো। মহালয়ার দিন সকালে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করবি। না, তুমি দেখছি কিছুই জানো না মা। শোনো তবে, স্ত্রীলোক আর শুদ্রদের গায়ত্রী মন্ত্র, তর্পণের মন্ত্র উচ্চারণ করার অধিকার নেই কারোর। বামনায় মতে সব মেয়েরই শূদ্র। তাহলে কি করে হবে মা? শোন, তোর ওই ব্রাহ্মণরা ঘরের বউকে
ট্যাক্সি চালানোর অধিকার দিয়েছে, তার বেলা তিনি তো আমাদের ভাসিয়ে দিয়ে একা চলে গেলেন। তারপর তোর জন্য আমি কি না করেছি বল? কে বামুন, কে শুদ্ধুর, কে মুসলমান, সব সব পুরুষদের সঙ্গে সমান তালে ট্যাক্সি চালিয়েছি দিনের পর দিন। কত ব্যথা সয়েছি, কোনো সংস্কার কি আমাকে আটকাতে পেরেছে? আর আর তুই বাবার আত্মার তৃপ্তির জন্য একটু জল দিতে পারবি না? পৃথিবীর সব প্রতিযোগিতায় জিতলেও মায়ের কাছে হারতেই ভালো লাগে অলকানন্দার। মায়ের কাঁধে মাথা রেখে সে বলল, দেখো মা, তোমার মেয়ে এটাও পারবে। তার মনের মধ্যে বাবার চন্দনের ফোঁটা দেওয়া ছবিটা ভেসে উঠল। তোমার নন্দা তৃপ্তির একটু জল দিতে পারবে না বাবাকে? মা মেয়ের চোখের কোণ ভিজল, কেউ দেখল না। গঙ্গার নরম জল ছুঁয়ে ছুঁয়ে ভেসে আসছিল বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর ইয়া দেবী সর্বভূতেষু। তাই শুনে অলিগলি আর ফ্ল্যাট বাড়ির বাসিন্দারা কাতারে কাতারে চলে এলো গঙ্গা তীরে। আকাশ খানিকটা ফর্সা হতেই অলকাও দোতলা কাঠের সিঁড়ি দিয়ে নামতে লাগলো। পায়ের মধ্যে সেই অনুভূতি, কে যেন দু এক পা নাচিয়ে দিল। সে দ্রুত পায়ে নেমে এলো একতলায়। সিকিউরিটি গার্ড আগেই এসে গেছে। আদুল গায়ে খাটো করে ধুতি পরা মাঝবয়সী লোকজনই বেশি। ন্যাদোস ন্যাদোস চেহারায় কেউ কেউ দিব্যি গামছা পরে চালিয়ে যাচ্ছে তর্পণ। ভিজে জ্যাবজ্যাবে ধুতি গামছা গায়ে বসে গেছে। অলকা লজ্জা পায়, মাথা নিচু করে মহিলা চানঘাটের দিকে চলে গেল সে। সেখানেও দু চারটে পুরুষ প্রায় উদম। সিকিউরিটি গার্ড তাড়া করে সরিয়ে দিল তাদের। গঙ্গার নোংরা জলে প্রথমে পা দিতে ইতস্তত করছিল অলকা, পরে পা দিয়ে একটা চেনা স্রোত তাকে টেনে নিয়ে গেল কোমর জলে। তার শরীর জুড়ে টান। অনেকগুলো জলরেখা ঢেউয়ের সঙ্গে ধাক্কা খেতে খেতে হারিয়ে গেল জলে। অলকা আঁজলা ভরে জল নিয়ে প্রায় গানের সুরেই আহ্বান করল, ये च हे पीतर ये च नेह यंश्च विद्यया उचन्न प्रविद्ध। যাদের আমি চিনি, যাদের আমি চিনি না, স্বদেশে বিদেশে যেই হন না কেন, হে আমার পূর্বপুরুষগণ, মাতৃগণ, আমাদের আনন্দ দিনে আপনাদের আসতে আজ্ঞা হোক। হে ফেডরিক নগরের শাসকগণ, হে সাধুগণ, আপনারাও আসুন। স্বর্গ অথবা নরকে অধিষ্ঠিত সারা বসুন্ধরার আত্মীয় অনাত্মীয় পূর্বপুরুষগণ উৎসবে অংশীদার হন। বাবার কথা মনে পড়তেই বাকি সব মন্ত্র, সব কথা ভুলে গেল অলকা। শরীরের মধ্যে একটা তীর তীর শ্রোতানুভূতির টান বয়ে যেতে লাগলো। করাঞ্জলির জল যে কখন গঙ্গায় গড়িয়ে পড়ল খেয়াল নেই তার। ফোঁটা ফোঁটা চোখের জলে ভিজে গেল গঙ্গা। অলকানন্দা নদী হয়ে গেল। তক্ষকটা ডেকে যায় সারাক্ষণ। বাংলোর পিছনে বাগানের মধ্যে ছিল গেস্ট হাউস। বর্তমানে গেস্ট হাউসটা কঙ্কাল হানাবাড়ির মতো দাঁড়িয়ে আছে ঠায়। আউট হাউসগুলোরও তথৈবচ অবস্থা। স্বপন একদিন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল নতুন ম্যাডামকে বাংলো বাড়ির বিবর্ণ খোলস। বলছিল, এখন তো রাজাও নেই আর তার রাজত্বও নেই। এখন তো ম্যাডাম আপনাদের শুধু আমলাই ভাবে লোকজন, কেউ পুষতেও চায় না। তক্ষকটা বোধ হয় থাকে গেস্ট হাউসের পাঁজরে। অলকানন্দার মাথার মধ্যে ডাকতে থাকে। বাংলোর 36 ইঞ্চি মোটা চুন সুরকির দেওয়ালের ভিতর থেকে এক নাগাড়ে আওয়াজ হয়। ঘুমের ঘোরে মাথার কোষগুলো নড়ে। পাতলা মসলিন হয়ে যায় ঘুম।
মসলিন ওড়নায় ভাসে অলকা। খুলে যায় এক একটি হাওয়া দরজা। বারান্দায় কোজাগরি রাত পেরোনো আলো ঠিকরে পড়েছে খানিকটা। অলকানন্দার নিজের চোখকে অবিশ্বাস্য মনে হলো। ঘোমটা মূর্তির মতো কারা বসে আছে মাথা নিচু করে। 6 6 6, না আরো বেশি। গোটা একটা গ্যালারি জুড়ে বসে আছে আবছা আলোর মূর্তি মানুষেরা। তবে কি অলকানন্দা ভুল শুনল? সমস্বরে কারা বলল, Your Highness, souls thou invited. অলকা চমকে উঠল। কাদের আত্মা? আত্মা মানুষেরা ছিল কোথায়? চেহারা দেখে বোঝা যাচ্ছে দেশি বিদেশি ফেলে আসা যুগের মানুষজন। কিন্তু কে যে হান্না মার্সম্যান, কে যে পঞ্চানন বাবু, সূত্রধর কৃষ্ণপাল বা অলিবি বোঝা দেয় এত ভিড়ে। তবু অলকানন্দার বুঝতে অসুবিধা হয় না এরা সকলে ছিল ফেডরিক নগরের বাসিন্দা একদিন। এতদিন পরে কেন এলো এখানে? হঠাৎ অলকানন্দার ভাবার আচ্ছাদন খুলে যায়। হ্যাঁ, সত্যিই তো ভুবনলোকের বাসিন্দাদের আমন্ত্রণ জানানো হয়েছিল তর্পণে। হায় হায়, তাদের তৃপ্তির জল দিতে ভুলেই গেছি আমি। বলা হয়নি মন্ত্রের শেষ পংক্তি শ্লোক, ত্রিপন্তু পিতরা সর্বে মাতৃমাতা মহোদয়া, তোমার আমার হৃদয়ের নৈবেদ্য পরিতৃপ্ত হও। আবার অলকানন্দার মনে হলো কারা যেন সমস্বরে বলল, আহা, সাধু সাধু সাধু। অথচ সামনের চেয়ার সোফা যেমন ছিল তেমনি ফাঁকা। মিলিয়ে গেল সব আত্মা মানুষ। কিন্তু কোণার দিকে আঁধার আলোয় কারা বসে এখনো। অচেনা হলেও বুঝতে অসুবিধা হলো না। বাবা মেয়ে, রোমান চেহারা, মূর্তি মেয়ের রূপে দাগ লেগে গেল অলকানন্দার। 22-23 বছরের যুবতীর স্বরে ছায়া সুন্দরী বলল, Your Highness, I'm Clara Brown. বাবা মিস্টার ব্রাউন নত মুখে বসে রইল সোফায়, মুখে বেদনার গভীর ক্ষত। আহা, কেন হয় না অমন রূপ? ভাবতে ভাবতে অলকানন্দা মিশে গেল ক্লারা ব্রাউনের শরীরে। নাক হলো টিকালো, চোখ হলো চোখা। অলকার পা নেচে উঠল। হাতে মুদ্রা, সারা শরীর নেচে উঠল মন্দিরে মন্দিরে দেবীদের মতো। ক্লারা ব্রাউনের নাচ আর স্বর মিলে শরীরে ফুটে উঠল কবিতা। I had been to this bungalow long, long ago. আমরা এই বাংলোতে অনেক আগে থাকিতাম। গঙ্গাকে ভালোবাসিতাম। নাচের সঙ্গে আমার প্রেম হইয়াছিল। নাচের গুরু, নাচ আর আমি ছিলাম একটি মাত্র সত্তা। নাচের তালে তালে আমার খোপার জুই ফুল খসিয়া পড়িত লাল মেঝে সিঁড়িতে। আমি ভালো নাচিলে আমার নাচের গুরুর কৌ সুন্দর শরীরে ভাসিয়া উঠিত মুগ্ধ বসন্ত। কুড়িয়া নিত খসিয়া পড়া খোপার জুই ফুল। But my father objected against the Indian dance. বাবার আভিজাত্যে বেঁধেছিল। For the sake of Indian classical dance, আমি জীবনকে বাজি রাখিয়াছিলাম। বাবা নেটিভ কুমুত্থাদের সাহায্যে আমাকে খুন করিয়া দিল। অলকানন্দা উৎসমুখে উচ্ছল ঝর্ণার মতো নেচে যাচ্ছে। তার গলায় ক্লারা ব্রাউনের স্বর, Your Highness, আপনি হয়তো ভাবিতেছেন দর্পণ জলে
সবাই তৃপ্ত হইল, কিন্তু আমি কেন ফিরিলাম না? আসলে আমার তৃপ্তি নাচে। এতগুলো বছর নাচতে চেয়েছি এই বাড়ির কাঠ পাথরের কণায় কণায়, কিন্তু পারিনি। শুধুই জড়তায় আটকে যেত আমার পা। কিন্তু আজ যখন আপনাকে আধার করিলাম, আমার সমস্ত সত্তা নাচিয়া উঠিল। My soul feels now satisfied. My soul feels now satisfied. আমি তৃপ্ত, আমি তৃপ্ত, আমি তৃপ্ত। নাচতে নাচতে লাল মেঝে ছেড়ে শূন্যে উঠে যাচ্ছে অলকানন্দা। ঝড়ো বাতাসে খসে যাচ্ছে শরীর থেকে এক একটি মসলিন ওড়না। পালক ছাড়া পাখির মতো তার ভারী শরীর নেমে আসছে পৃথিবীর কাছাকাছি। চড়া রোদের আভায় চোখ খুলে দেখল ইজি চেয়ারে বসে আছে সে। একটু আগেও রাতে ডুবেছিল সামনের নদীটা, এখন জোয়ার জলে ভেসে যাচ্ছে দুকুল আর অলকার ভাবনার বিস্তার। তবু অলকানন্দা ভাবল, নাই বা হলে সত্যি, তবু সুখী প্রতি রাতে এসো আমার ঘরে। শেষ হলো আজকের গল্প দিনেমার বাংলোর নর্তকী। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে বেল আইকনটা ক্লিক করবেন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও এলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আপনি যদি লেখালেখি করেন মানে সাসপেন্স, থ্রিলার, তাহলে অবশ্যই আমাদের মেল করতে পারেন। আমাদের মেল আইডি নিচে ডেসক্রিপশনে দেওয়া হলো। তো দেখা হচ্ছে নেক্সট স্ক্রিমিং স্যাটারডেতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।